আচ্ছা, এখানে আই এর পাওয়ারের কথা, আই নিয়ে যদি কথা বলি, আইটা বেসিক্যালি তোমার আসছে কোথা থেকে? ধরো একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? মাইনাস ওয়ান। এক্স ইকুয়ালস টু কত? রুট ওভার মাইনাস ওয়ান। এই যে রুটের ভিতরে মাইনাসটা, এটাকে বলা হচ্ছে তোমার আই, ইমাজিনারি নাম্বার বেসিক্যালি, সহজ কথা যেটা। আই ইকুয়ালস টু তাহলে কত? রুট ওভার মাইনাস ওয়ান। এখন এখানে তোমার আই এর পাওয়ারগুলো কি আসে? আইকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে? রুট ওভার মাইনাস ওয়ান, এটা হলো স্কোয়ার, তাই না? ইকুয়ালস টু কত? মাইনাস ওয়ান। ওয়ান না তো, স্কোয়ার রুট ক্যান্সেল হলে মাইনাস ওয়ান। এটা হলো আই, আই স্কোয়ারের ভ্যালু। তাহলে এরপরে আই কিউব তাহলে কত আসবে? আই স্কোয়ার ইন্টু আই না, তাহলে ইকুয়ালস টু কত? আই স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান, আর আই হলো আই, ইকুয়ালস কত? মাইনাস আই। তার মানে আই কিউব সমান কত? মাইনাস আই। আর আই টু দি পাওয়ার ফোর কত হবে তাহলে? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লেখা যায়। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস ওয়ান। আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান গুণ, তাহলে কি হবে? ওয়ান। নো, ওয়ান। এখন এখানে তাহলে আমরা এখান থেকে এই কয়টা থেকে কি পাচ্ছি? একটা হচ্ছে আই, তো হলো আই মানে রুট ওভার মাইনাস ওয়ান, তার মানে হলো আই। তারপরে আই স্কোয়ার সমান কত? মাইনাস ওয়ান। তারপরে আই কিউব সমান কত? আই কিউব সমান কত? মাইনাস আই। আর আই টু দি পাওয়ার ফোর কত আসলে? ওয়ান। এই যে চারটা পেলাম, এরপর এগুলো একটু করি। এখন আই এর পাওয়ার যদি ফাইভ হয় তাহলে কত আসবে? আই এর পাওয়ার ফোর ইন্টু আই লেখা যায় না? তাহলে আই এর পাওয়ার ফোর মানে কত? ওয়ান। আর আই ইকুয়ালস টু কত? আই। তার মানে আই এর পাওয়ার ফাইভ মানে তাহলে আমরা কত পেলাম? আই। এরকম আই এর পাওয়ার সিক্স মানে কত আসবে? আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার, তাই না? ফোর কেন লিখছি এখানে? ফাইভ না, ফোর কেন লিখতেছি? ফোরটা কেন? কারণ এই যে আই এর পাওয়ার ফোর যদি নেই আমরা, তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়ান হয়ে যায়, ওয়ান লেখা যায়। তাহলে আই এর পাওয়ার ফোর মানে ওয়ান, আর আই স্কোয়ার মানে কত? মাইনাস ওয়ান। তাহলে ইকুয়ালস টু কত? মাইনাস ওয়ান। এখন আই এর পাওয়ার তাহলে সেভেন কত হবে? আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই কিউব, তাহলে ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? ফোর মানে ওয়ান, আর আই কিউব মানে কত? মাইনাস আই, ইকুয়ালস টু কত? মাইনাস আই। তাহলে হ্যাঁ, এখন আমরা এই ব্যাপারগুলো যদি একটু রিলেট করি, আচ্ছা আরেকটা লিখি তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে। আই টু দি পাওয়ার এইট, এইট মানে কত? আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার ফোর, তাহলে ইকুয়ালস টু কত? ওয়ান ইন্টু ওয়ান মানে হলো ওয়ান। ঠিক আছে? আই টু দি পাওয়ার এইট মানে ওয়ান। আচ্ছা, এই ভ্যালুগুলোকে এখন যদি আমরা একটু আর একটু ক্লোজলি অবজার্ভ করি, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? দেখো, আই এর পাওয়ার ফাইভ মানে বেসিক্যালি আই এর পাওয়ার ফোর মানে কত? ওয়ান। ঠিক আছে? আই এর পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান। তাহলে আই এর পাওয়ার ফোর হইল ওয়ান, এতটুকু মানে এই চারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এই চারটা। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি পাচ্ছি এখন?
আমরা যদি রিলেট করি যে i এর পাওয়ার 5 কত, 5 কে যদি আমরা 4 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত, 1, ভাগশেষ কত থাকছে, 1 না? বুঝতে পারছি? তাহলে এখন i এর পাওয়ার 5, এটা মানে হচ্ছে i এর পাওয়ার 1 এর সমান। 1 মানে কি, i। তাহলে i এর পাওয়ার 5 কি পাচ্ছি আমরা, i। দেখো i এর পাওয়ার 5 কত ছিল, i ছিল। বুঝতে পারছি? এখন আবার যদি দেখি যে 6, i এর পাওয়ার যদি 6 হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি এখানে, 1, 4, তাহলে ভাগশেষ থাকে 2। তার মানে i এর পাওয়ার যদি 6 হয় এটা ইকুয়ালস টু হচ্ছে i এর পাওয়ার 2 এর সমান। i এর পাওয়ার 2 মানে কত, -1। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? আচ্ছা, এখানে তাহলে যদি i এর পাওয়ার আমরা এরকম ছোট সংখ্যা থেকে আমরা ভাগ করে ইজিলি বসাতে পারতেছি। i এর পাওয়ার যদি এরকম থাকে 2 2 4 1 1 3 9, তাহলে কি হবে এটার ক্ষেত্রে, এটাকে বসে বসে 4 দিয়ে ভাগ করবো, ভাগশেষ যা থাকবে সেটা সমান, তাই না? বেসিক্যালি এটাই তো হওয়ার কথা। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ফলো করতে পারি যে ধরো i এর পাওয়ার এখানে কত আছে, 2 2 4 1 1 3 9, এই 4 দিয়ে একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বোঝা যায় হচ্ছে ওই যে শেষের ডিজিট, এই 2 ডিজিট দিয়ে যে সংখ্যাটা হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা হবে সেটা সমান। তার মানে বেসিক্যালি পুরো সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা হবে, এই 39কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা হবে সেটাই হবে। তাহলে 39 3 9, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত, 4 নং 36, তাহলে কত থাকতেছে 3। তার মানে এটা হচ্ছে i এর পাওয়ার 3 এর সমান। বুঝছি? মানে i এর পাওয়ার হবে i, তার মানে i এর পাওয়ার 3 মানে কত, -i। অর্থাৎ এটার ভ্যালুটা হচ্ছে এটা। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে থাকে, এমসিকিউতে থাকে এই ধরনের প্রশ্নগুলো। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি বেসিক্যালি i এর পাওয়ার 4n প্লাস m যদি হয় তাহলে এটা হচ্ছে i এর পাওয়ার m এর সমান। বুঝছি? তাহলে আইটা বেসিক্যালি কি, আইটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, একটা কাল্পনিক সংখ্যা ধরে নেওয়া হয়। ইমাজিনারি নাম্বার একটা কাল্পনিক সংখ্যা। আই এর ভ্যালুটা কত, √-1। ঠিক আছে, এটা একটা কাল্পনিক সংখ্যা, এটার ভ্যালু হচ্ছে কত, √-1। এখন এখান থেকে আরেকটি আমরা ঢুকি, সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা সিকোয়েন্সটা যদি খেয়াল করি যে আই তো আই, এখন এইখানের মধ্যে যদি সিকোয়েন্সটা খেয়াল করি, প্রথমটা হচ্ছে আই, পরেরটা হচ্ছে -1, তারপরেরটা হচ্ছে -i, তারপরেরটা হলো 1। তার মানে i -1 -i দেন হলো 1। এরপরে আবার পরের সিকোয়েন্সটা দেখো, পরের চারটা সেম সিকোয়েন্স না, i -1 -i দেন আবার 1। তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে, পরপর চারটা i এর পাওয়ারের
সিকোয়েন্সটা কি সেম, তাই না? এখন এখানে আরেকটু ডিটেইলসে যদি আমরা যাই, সেটা হচ্ছে দেখো এখানে এই চারটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো, এখানে প্লাস মাইনাস আই মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে কি জিরো আসতেছে না? এরপরের চারটার যোগফল কত? জিরো। এইভাবে করে তুমি ধরো এই যে দ্বিতীয়টা থেকে পাঁচটা, এগুলারও কি যোগফল জিরো। আবার ধরো এখান থেকে আরো যদি আমরা বলি যে পরের চারটা, এই যে এই চারটার ভ্যালু যোগফল কত, এই চারটার যোগফল কত, তাও জিরো। হ্যাঁ, তার মানে এখান থেকে একটা ডিসিশন নেওয়া যায় যে আই এর পাওয়ার যদি সিকোয়েন্স ওয়াইজ থাকে, চারটার যোগফল হচ্ছে জিরো। কিরকম, যে আই এর পাওয়ার ধরো 12 যোগ আই এর পাওয়ার 13 যোগ আই এর পাওয়ার 14 যোগ আই এর পাওয়ার 15, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা ইকুয়ালস টু কত হবে? আই এর পাওয়ার 12 13 14 যোগ করলে কত আসবে? জিরো হবে। এখানে কেন জিরো হবে? বেসিক্যালি এটাকে যদি আমরা ছোট করি, আই এর পাওয়ার 12, তার মানে কত হবে? 1। আই এর পাওয়ার 13, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1, তার মানে কি হবে? আই হবে আই এর পাওয়ার 13। আর আই এর পাওয়ার 14 মানে কি হবে? আই এর পাওয়ার 2 মানে হলো -1। তারপরে হলো আই এর পাওয়ার 15 মানে হলো আই এর পাওয়ার 3 মানে হলো -i। তাহলে দেখো যোগফল কত? জিরো আসছে কিনা। আসতেছে। তাহলে এরকম আই এর সিকোয়েন্স সিরিজটা যেটা, তার আই এর পাওয়ার যদি 2025 যোগ আই এর পাওয়ার 2026 যোগ আই এর পাওয়ার 2027 যোগ আই এর পাওয়ার 2028, তাহলে কি হবে? ইকুয়ালস টু 2000 ধারাবাহিকভাবে আছে, জিরো হবে সিকোয়েন্স অনুযায়ী। ঠিক আছে, এই হলো তোমার আই এর কথাবার্তা মোটামুটি। তাহলে বেসিক্যালি এখান থেকে লার্নিংটা কি, আই ইকুয়ালস টু কত? আই ইকুয়ালস টু আই মানে বেসিক এইটা কত? √(-1) আই। হ্যাঁ, আচ্ছা, এরপর হলো আই স্কয়ার কত? -1। আই স্কয়ার ইকুয়ালস টু -1, তারপরে আই কিউব কত? -i, আই এর পাওয়ার 4 মানে হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমাদের বেসিক্যালি চ্যাপ্টারটা হচ্ছে জটিল সংখ্যা। আমরা এতক্ষণ কথা বললাম কাল্পনিক সংখ্যা নিয়ে, তাহলে জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যাটার ফরম্যাটটা হচ্ছে কি তোমার, বাস্তব অংশ যোগ কাল্পনিক অংশ, আই যুক্ত যেটা। তাহলে এইখানের মধ্যে মানে একটা বাস্তব অংশ থাকবে আর একটা কাল্পনিক অংশ থাকবে। অর্থাৎ যদি এটাকে বলি a প্লাস আই বি, অথবা আমরা বলতে পারি x প্লাস আই ওয়াই। এখানে x যেটা, এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বাস্তব অংশ। এটা কি বলা হচ্ছে? বাস্তব অংশ। আর আই যুক্ত যেটা, সেটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ। এটা হলো কাল্পনিক অংশ, মানে ইমাজিনারি পার্ট। তাহলে একটা জটিল সংখ্যায় কয়টা পার্ট থাকে? দুইটা থাকে, একটা বাস্তব আর একটা হলো কাল্পনিক। বাস্তবটা, কাল্পনিকটা কোনটা?
কাল্পনিকটা হচ্ছে তোমার আই যুক্ত যেটা। বুঝতে পারছি এতটুকু? তো এখন এইটাকে যদি আমরা একটু আর্গন, আমরা যদি তলে বসাই, আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে ছিল দুইটা, একটা কি এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। এখানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেটা, একটা ছিল কি এক্স অক্ষ মানে হলো এক্স ও এক্স প্রাইম, তাই না? আর এখানে ছিল ওয়াই ও ওয়াই প্রাইম, একটা ছিল এক্স অক্ষ আর একটা ছিল ওয়াই অক্ষ। এখন এইখানে আমরা যদি খেয়াল করি, এইখানের মধ্যে আমাদের এক্সটা কি বেসিক্যালি, এখানে এটাকে বলতেছি বাস্তব অংশ, তাই না? এটাই কি বলতেছি আমরা, এক্সটাকে বাস্তব অংশ। তাহলে এখানে এটাকে আমরা বলবো কি, এক্সটাকে বাস্তব অক্ষ, ঠিক আছে? আর ওয়াইটা হচ্ছে কাল্পনিক অক্ষ। কথা কি বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে 2 প্লাস 3i, এটা হলো একটা জটিল সংখ্যা। এখন এটাকে যদি আমরা এই তলে বসাই তাহলে কি হবে? 2 প্লাস 3i, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, তার মানে 8, এটা হলো 2 প্লাস 3i। এখন আমরা যদি স্থানাঙ্ক আকারে দেখাই, এটা কি, এটা হলো এক্স এর আর এটা কি ওয়াই, তাই না? এটা হলো এক্স ওয়াই স্থানাঙ্ক আকারে যদি আমরা দেখাই, তার মানে এটা কত, 2,3। ব্যাপারটা কি ধরতে পারছি? হুম, এখানে যে পুরো তলটা, এটাকে বলা হচ্ছে আর্গন প্লেন। কি স্যার? আর্গন্ড প্লেন মানে আর্গন্ডের তল, আর্গন্ড, এ আর জি ও এন ডি। আর্গন্ডের বাংলা কি স্যার? আর্গন্ড হলো একজন ম্যাথমেটিশিয়ান নাম, একটা নাম, নাম আর্গন্ড, ঠিক আছে? তাহলে এইখানে মূল বিন্দু থেকে আমরা যখন এই যে 2,3, এইটা হলো একটা রেখা পাচ্ছি না, কথাটা বুঝো। এখানে যখন আমি 2, 3 বলতেছি, তাহলে এটা হচ্ছে 2,3 একটা পাচ্ছি না। এই যে ও থেকে এটা যদি আমি কি বলি, তাহলে এই যে ওপি, এই ওপিটা হচ্ছে মডুলাস। কথা কি ধরতে পারতেছি? মানে মূল বিন্দু থেকে জটিল সংখ্যার নির্দেশক যে বিন্দুটা, ওই বিন্দুর দূরত্বটা হচ্ছে মডুলাস। এটাকে আর দিয়ে, এখন পি বিন্দু যদি 2, 3 না হয়ে যদি এক্স ওয়াই হয়, তাহলে এখানে ও এমটা কি হবে? এখানে ও এম ইকুয়ালস টু কি, এক্স, আর পি এম হচ্ছে কত, ওয়াই হবে, তাই না? তো এখন তাহলে আমার জটিল সংখ্যাটা যদি এখানে ও পি এম, এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কি ধরনের ত্রিভুজ? সমকোণী। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে ও পি স্কয়ার ইকুয়ালস টু কি হবে, এক্স স্কয়ার যোগ কি ওয়াই স্কয়ার। তাহলে ও পি ইকুয়ালস টু কত, হ্যাঁ হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে তোমার মডুলাস, একটা জটিল সংখ্যার মডুলাস। তাহলে কি হবে, রুট ওভার দিয়ে
বাস্তব অংশ স্কয়ার যোগ কাল্পনিক অংশ স্কয়ার। বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। তাহলে এরপরে গেল মডুলাস। তাহলে আর্গুমেন্ট কোনটা? ওই যে ওপি রেখাটা যে কোণ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। এখানে থেটাটা হচ্ছে আর্গুমেন্ট। তো এখন এই থিটার অবস্থানটা কি হবে? ট্যান ইনভার্স কি হবে? y বাই x, লম্ব বাই ভূমি। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন এই যে আমরা ওপি এর কথা বলতেছি, ওপিটা হলো মডুলাস এবং এই পি বিন্দুটা যেই চতুর্ভাগে হবে, তার মানে থেটার অবস্থানটা কি হবে? বিন্দুর অবস্থানটা যে চতুর্ভাগে সেই অনুযায়ী পরিবর্তিত হবে। প্রথম চতুর্ভাগে হইলে কি হবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে, এটা ওয়াই, এটা এক্স। দ্বিতীয় চতুর্ভাগে হইলে তাহলে এখন কোণের মানটা কি চেঞ্জ হয়ে যাবে না? তৃতীয়তে হলে চেঞ্জ হয়ে যাবে। এখন এটার জন্য আমরা এটা খেয়াল করে দেখো, তাহলে যখন তোমার টি এর অবস্থানটা প্রথম চতুর্ভাগে হয় তখন থেটা হচ্ছে কত? tan ইনভার্স y বাই x, এটা। যখন তোমার x নেগেটিভ y পজিটিভ হবে, যেমন এরকম -2 + 3i, তাহলে এটার অবস্থানটা কোথায় হবে? -2 3 না, দ্বিতীয় চতুর্ভাগে। তখন তাহলে আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। তৃতীয় চতুর্ভাগে কি হবে তাহলে? মাইনাস পাই, এই যে এই দিক দিয়ে 3 নাম্বার আমরা, অর্থাৎ এরকম যদি হয় যে -2 - 3i, তাহলে কি হবে? -2, -3 না, এই বিন্দুর অবস্থান কোথায়? তৃতীয় চতুর্ভাগে। অর্থাৎ এখানে x ও নেগেটিভ, y ও নেগেটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে এই দিক থেকে ক্লকওয়াইজ যদি আমি যাই তাহলে কতটুকু গেলাম? এখানে -পাই, তাই না? দেন আবার ব্যাক করব, এটা হচ্ছে যদি আলফা হয় তাহলে -পাই প্লাস আলফা। আলফা মানে এখানের মধ্যে ওই যে tan আলফা, এটা ইকুয়ালস টু কত আসবে? y বাই x। তাহলে আলফা ইকুয়ালস টু কত? tan ইনভার্স y বাই x। আর এখানে মডুলাস, কারণ y নেগেটিভ, y x ও নেগেটিভ। আর এটাকে যেহেতু আমরা জাস্ট থেটা কাউন্ট করতেছি তাহলে এখানে মাইনাস সাইনটা আসবে না। বুঝতে পারছি? আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে আমরা আর্গুমেন্টটা এইভাবে নিব, এটা হবে। চারটা চতুর্ভাগের ব্যাপারে কি ক্লিয়ার কিনা? এখানে যখন আমরা তৃতীয় চতুর্ভাগেরটা যখন হিসাব করতেছি, আমরা এখানে কনসিডার করলাম কি ক্লকওয়াইজ, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কেন গেলাম না? আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমি এখান থেকে এতটুকু কত পাই, তাই না? দেন আরো যেতে হবে আলফা, তাহলে পাই তখন পাই প্লাস আলফা। এটা হচ্ছে ডিস্টেন্সটা কোন দিক দিয়ে কম সেটা। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে আমাকে এখান থেকে এতটুকু আসতে হবে, আর ক্লকওয়াইজ গেলে এখান থেকে জাস্ট এতটুকু। সেম ব্যাপার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, ঠিক আছে?
এইটা আমাদের লাগবে মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য। এখন এরপরে মডুলাস আর্গুমেন্টের কিছু প্রপার্টিজ আছে। একটা হচ্ছে যেমন দুইটা জটিল সংখ্যা, একটা একটা যদি তোমার z1 ইকুয়ালস টু যদি তোমার এরকম x1 প্লাস i y1 হয়, এবং z2 ইকুয়ালস টু যদি তোমার x2 i y2 হয়, তাহলে এই ক্ষেত্রে দুইটার মডুলাস, এই যে মডুলাসকে এইভাবে লেখা হয়, হ্যাঁ, অর্থাৎ z ইকুয়ালস টু যদি x প্লাস i y হয়, তাহলে মডুলাস z ইকুয়ালস টু হচ্ছে কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। কথা কি বুঝছি? জি স্যার। তাহলে এই যে এটা মডুলাস সাইন, এটাকে আর দিয়েও লেখা হয়, আর ইকুয়ালস টু, তাহলে z1 z2 গুণ করে ওটার মডুলাস নিলে দুইটার আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান। এটা হলো প্রপার্টি 1। দেন প্রপার্টি 2 হচ্ছে z1 কে z2 দিয়ে ভাগ করে যদি মডুলাস নেই, দেন এটা ইকুয়ালস হচ্ছে যে z1 এর মডুলাস আলাদা করে বের করে z2 এর মডুলাস আলাদা করে বের করে ভাগ করলে সমান হবে। আর আর্গুমেন্টের ক্ষেত্রে এখানে দুইটা প্রপার্টিজ আছে, এগুলোর প্রমাণটা অনেক সময় আসে। প্রমাণ বলতে কি, তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে বলে যে প্রমাণ করো এটা। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে মডুলাসের ক্ষেত্রে, কিন্তু আর্গুমেন্টের ক্ষেত্রে মুখ্য আর্গুমেন্ট, গৌণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে যেটা একদম ছোট, ন্যূনতম, যেটা আমরা এই যে এখানে যে চার্টটা দেখতে পাচ্ছ, এখানে যে আর্গুমেন্টগুলো বলা হয়েছে এটা হলো বেসিক্যালি মুখ্য আর্গুমেন্ট। এই যে এখানে লিখাই আছে, দেখো, মুখ্য আর্গুমেন্ট। আর গৌণ আর্গুমেন্ট কোনটা? যেমন আমি ধরো এখানের মধ্যে হলো আমার জটিল সংখ্যার অবস্থান, তাহলে আমি এখান থেকে ঘুরলে এতটুকু পাচ্ছি, এরপর আবার ঘুরে আসলে এটা পাচ্ছি, আবার ঘুরে আসলে এটা পাচ্ছি, তাহলে ওইটা হচ্ছে তোমার গৌণ আর্গুমেন্ট। তার মানে মুখ্য আর্গুমেন্টের সাথে 2n পাই যদি আমরা যোগ করে দিই, তাহলে সেটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। এরপরে আসো এখান থেকে অনুবন্ধী জটিল সংখ্যা, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এটা বেসিক্যালি কি, তোমার z ইকুয়ালস টু যদি তোমাকে বলা হয় 2 প্লাস 3i, তাহলে এই অনুবন্ধীটাকে z বার দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে, চিহ্নটা পরিবর্তন, অর্থাৎ বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে 2 মাইনাস 3i, এখানে কাল্পনিক অংশ কত? 3, তাহলে 3 এর চিহ্ন কি প্লাস ছিল, এটা হলো মাইনাস, হলে এটাকে অনুবন্ধী হবে। কথা কি ক্লিয়ার কিনা? আবার এই z বার যদি আমরা আবার অনুবন্ধী নিই, তাহলে কি আসবে? 2 প্লাস হয়ে যাবে, তার মানে কি z। তাহলে z বার কে আবার বার করলে এটা কি হবে? z এর সমান হবে। ঠিক আছে, এটা অনেক সময় ইউজ করতে হবে। z বার মানে অনুবন্ধী, z বার। তাহলে z বার যদি বলা হয়, তাহলে z বারটা কি হবে? বেসিক্যালি অনুবন্ধী জটিল সংখ্যা। এই ক্ষেত্রে চেঞ্জটা কি হবে? কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে জটিল সংখ্যার ধর্ম, প্রপার্টিজ। এখানের মধ্যে x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে কি হবে? প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 0 হবে, অর্থাৎ বাস্তব অংশটাও কি হবে? 0 হবে, কাল্পনিক অংশটাও কি হবে? 0 হবে। যদি x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 0 হয়, তাহলে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। আবার দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, 2 নাম্বার, দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, তাহলে কি হবে? বাস্তব অংশ
বাস্তব অংশের সমান হবে, মানে x কি হবে a, আর কাল্পনিক অংশ সমান হবে, সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। এরপরে বলছে কি দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যোগ এবং গুণফল, যোগফল এবং গুণফল উভয় কি হবে বাস্তব। কিরকম বাস্তব সংখ্যা হবে। দেখো 2 + 3i এটার অনুবন্ধী কি 2 - 3i না, এখন আমরা যদি 2 - 3i যোগ করি তাহলে যোগ কি হবে 3i 3i কাটা যাচ্ছে ইকুয়ালস কত 4, 4 কি বাস্তব না কাল্পনিক, বাস্তব, বাস্তব। ওই কথাটাই এখানে বলছে যে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয় বাস্তব। গুণফলে কি হবে দেখো 2 + 3i আর হচ্ছে 2 - 3i, তাহলে ইকুয়ালস টু কি হবে এখানে 2 স্কয়ার a + b * a - b, তাহলে 2 স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার, তাহলে ইকুয়ালস টু কত হবে 4 - 9i স্কয়ার, i স্কয়ার মানে কত -1, তাহলে 4 মাইনাস মাইনাস প্লাস 9 ইকুয়ালস টু কত 13, -1 13, তাহলে কি দাঁড়াচ্ছে 13 একটা বাস্তব অংশ, বাস্তব সংখ্যা। তাই দুইটা অনুবন্ধী, দুইটা পরস্পর অনুবন্ধী, একটা আরেকটার অনুবন্ধী এরকম জটিল সংখ্যা দুইটার যোগফল এবং গুণফল কি হবে বাস্তব হবে। কিন্তু অনুবন্ধী যদি না হয় তাহলে যোগফল বিয়োগফল গুণফল ভাগফল প্রত্যেকেই কি হবে জটিল সংখ্যা হবে, জটিল সংখ্যা। তারপরে আরেকটা বলছে প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীতক একটা জটিল সংখ্যা, মানে অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীতক, গৌণিক বিপরীতক বলতে কি বোঝানো হচ্ছে, যেমন x + i অশূন্য মানে কি স্যার? হ্যাঁ অশূন্য, অশূন্য মানে শূন্য না, তাহলে এরকম জটিল সংখ্যার গৌণিক বিপরীতক কি হবে একটা জটিল সংখ্যা হবে, মানে x + iy এটার বিপরীতক মানে 1/x + iy এটাও কি হবে জটিল হবে। বুঝে গেছে? গৌণিক মানে কি স্যার তাহলে ওই সংখ্যাটারই বিপরীত সংখ্যা, হ্যাঁ 1/1 মানে 1/, ধরো 3 এটার গৌণিক বিপরীতক হচ্ছে 1/3, আর যোগাত্মক বিপরীতক মানে কি একটা 3 হলে আরেকটা হবে -3। আচ্ছা আচ্ছা, তারপরে বলছে z জটিল সংখ্যা এবং n যে কোনো পূর্ণ সংখ্যা হলে z⁴n এটাও কি হবে জটিল সংখ্যা, তার মানে x + iy n এটাও কি হবে জটিল সংখ্যাই হবে, মানে x + iy হোল স্কয়ার এটা কি হবে জটিল হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে যে কোনো জটিল সংখ্যার মূল জটিল সংখ্যা হবে, মূল মানে √x + iy এটা কি হবে জটিল হবে, জটিল সংখ্যা। হ্যাঁ এটা গেল প্রপার্টিজ গুলো। এরপরে জটিল সংখ্যার বর্গমূল, এটা আমরা ডিটেইলসে করব, তবে এটা তুমি মাথায়, আমরা এটা মাথায় রাখতে পারি শর্টকাটের জন্য। a + ib যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এটার বর্গমূল হবে ± হাফ √a² + b² প্লাস a হোল টু দি পাওয়ার হাফ, পাওয়ার হাফ মানে √, আর -i ইনটু এটা পুরোটা √, এটা হলো শর্টকাটের জন্য ইউজ করা যেতে পারে এমসিকিউর জন্য। ঠিক আছে, হ্যাঁ আর এটা ডিটেইলসটা আমরা যখন বর্গমূল বের করব এই যে তখন আমরা ওটা নিয়ে কাজ করব। এখন আসো কয়েকটা এক্সাম্পল আমরা অঙ্ক দেখি।
নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো এবং পোলার আকৃতি। আচ্ছা, এখানে পোলার আকৃতিটা কি হবে সেটা নিয়ে একটু কথা বলি। তার আগে মডুলাস আর্গুমেন্ট এর মধ্যে কি আছে? 1 প্লাস কত? √3i। তাহলে এখানে x ইকুয়ালস টু কত? 1। 3i। y ইকুয়ালস টু কত? তাহলে √3। তাহলে মডুলাস, হ্যাঁ, মডুলাস r ইকুয়ালস টু কত? √x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত আসবে? √1 স্কয়ার প্লাস √2 স্কয়ার, রাইট, ইকুয়ালস টু কত আসবে? 4, তার মানে 2। মডুলাস হচ্ছে কত? 2। এখন এখানে x, y এটা ইকুয়ালস টু কত? 1, √3। এটা কোন চতুর্ভাগে? তাহলে প্রথম চতুর্ভাগে। 1, √3 ফার্স্ট। তাহলে আর্গুমেন্ট কি হবে এখন প্রথম চতুর্ভাগের জন্য? theta equals to tan inverse y by x। তাহলে ইকুয়ালস টু আসবে tan inverse y এর ভ্যালু হচ্ছে √3/1 ইকুয়ালস টু tan inverse √3। tan √3 মানে হচ্ছে 60, মানে 5/3। তাহলে আর্গুমেন্ট হচ্ছে এটা। এখন পোলার আকার, পোলার আকারটা হচ্ছে এটা নিয়ে একটু আগে একটুখানি কথা বলে নিই। সেটা হচ্ছে x ইকুয়ালস, আমরা যে সরলরেখায় করছি, x ইকুয়ালস টু কি হবে? r cos থিটা আর y ইকুয়ালস টু r sin থিটা। এখন এইটাকে আমরা যদি জটিল সংখ্যায় নিয়ে আসি, জটিল সংখ্যার মধ্যে হচ্ছে এই যে r sin থিটা, হ্যাঁ, rটা হচ্ছে আর এই যে থিটা এটা হচ্ছে আর্গুমেন্ট। তার মানে z ইকুয়ালস টু কত? x প্লাস iy। তাহলে x এর ভ্যালু হলো r cos থিটা প্লাস i r sin থিটা। এখানে r কমন নিলে cos থিটা প্লাস i sin থিটা। এই যে এই হচ্ছে পোলার আকার। জটিল সংখ্যার পোলার আকার। তাহলে এখন এটাকে যদি আমরা রাখি ইকুয়ালস টু কি? r cos theta plus i sin theta equals to r এর ভ্যালু কত পেলাম আমরা? 2 z equals to x plus iy। এটাই মূলত পোলার। হ্যাঁ, তাহলে pi/3 plus i sin pi/3, এটাই হলো পোলার। এটা ওই আগের রেগুলার মতোই, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, নিজে ট্রাই করব। এটাও হোমওয়ার্ক থাকবে, নিজে ট্রাই করব। তারপরে হচ্ছে এতটুকু।